হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস জেনারেল বা পাশে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসই বি2 পেপারটি রয়েছে, প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপরে ইতালির নবজাগরণ বা মানবতাবাদের প্রভাব কতখানি, অর্থাৎ শিল্পকলার উপরে রেনেসাঁস ও মানবতাবাদের কতটা প্রভাব পড়েছিল, এই প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবে এবং আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। এই পেপারের সিলেবাস, সাজেশন এবং একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। এবং তোমাদের বাকি আরো অন্যান্য পেপারের উত্তর নিয়ে আমি আগামীতে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তার প্রশ্ন উত্তরগুলি নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো শুরু করা যাক। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি জেনারেল 6 সেম ডিএসই বি2, ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কতখানি পড়েছিল। এটা 20 নম্বরের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন রয়েছে, দেখো, রেনেসাঁস একটা প্রশ্ন হয়, মানবতাবাদ একটি প্রশ্ন হয়। তা মানবতাবাদ বা হিউম্যানিজম নিয়ে আমি এর আগের ভিডিওতে তোমাদের সে ব্যাপারে আলোচনা করেছি, মানবতাবাদ কাকে বলে। আজকের প্রশ্নটা মূলত রেনেসাঁসের উপরেই এবং রেনেসাঁসকে কেন্দ্র করে মানবতাবাদ, এবং এখানে শিল্প স্থাপত্যের পর উপরে এই রেনেসাঁস এবং মানবতাবাদ এই দুটি বিষয় কতটা প্রভাব পড়ছে সেটা নিয়েই মূলত আলোচনা। তা রেনেসাঁস মানবতাবাদ আগে আসে এবং রেনেসাঁস পরে। মানবতাবাদেরই একটা ফলাফল হলো নবজাগরণ। মানে নবজাগরণ এবং মানবতাবাদ একে অপরের পরিপূরক। অ্যাকচুয়ালি নবজাগরণটা হয় 12 শতকে, দ্বাদশ শতকে। এই দ্বাদশ শতকের পরবর্তী সময়ে দেখা যায় যে কনস্টান্টিনোপলের পতন ঘটে এবং কনস্টান্টিনোপল তুর্কি বা আরবদের দ্বারা সেই জায়গাটা অধিকৃত হয়। ফলে এখানকার যারা গ্রিক রোমান পণ্ডিতরা ছিলেন তারা তাদের পুঁথিপত্র নিয়ে ইতালিতে এসে আশ্রয় নেয়। ইতালির ভেনিস, রোম, ফ্লোরেন্স, মিলান, পিসা এইসব শহরে এসে তারা আশ্রয় নেয় এবং এখানে তারা সেই ধ্রুপদী, যে প্রাচীন রোমের যে ধ্রুপদী ইতিহাস চর্চা বা ধ্রুপদী জ্ঞানের যে চর্চা, সেই চর্চা তারা শুরু করে। এবং এই সময় ইতালির যে নগর রাষ্ট্রগুলো ছিল উত্তর ইতালিতে, বিশেষ করে ফ্লোরেন্স এবং ভেনিস, এই দুটি নগর ছিল প্রজাতান্ত্রিক রাষ্ট্র। এখানে কোনো রাজতান্ত্রিক রাজ ছিল না, এগুলো ছিল প্রজাতান্ত্রিক। প্রজাদের দ্বারা, অভিজাতদের দ্বারা এবং বণিক গোষ্ঠীর দ্বারা এই নগরগুলি শাসিত হতো। এবং এখানকার বণিকেরা তারা সমাজে সম্মান বা মান মর্যাদা বৃদ্ধির জন্য তারা শিল্পকলার পৃষ্ঠপোষকতা করতে থাকে এবং তারা যত অর্থনৈতিক যোগান, সেই যোগান তারা দিতে প্রস্তুত হয়। এই শিল্পকলার পিছনে তারা প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করতে থাকে। ফলে ইতালির এই সব শহরগুলিতে নতুন করে শিল্পকলার বিকাশ ঘটে, সাহিত্যের বিকাশ ঘটে এবং এই শিল্পকলার সাহিত্যের বিকাশের ভিতর দিয়ে নবজাগরণ দেখা দেয়, মানে জ্ঞানের একটা নতুন জাগরণ। মধ্যযুগে আমরা দেখেছি যে মানুষ ছিল শৃঙ্খলিত, ধর্মের দ্বারা আবদ্ধ, মানুষের উপরে ঈশ্বরের যে দৈব শক্তি তাকে আরোপ করা হয়েছিল এবং বলা হয়েছিল যে ঈশ্বর একজন মানুষকে নিয়ন্ত্রণ করেন, তিনি দৈবের দাস। কিন্তু এখন বলা হচ্ছে যে মানুষ দেবতার দ্বারা নিয়ন্ত্রিত নন, মানুষ স্বাধীন, মানুষ মুক্ত, মানুষ নিজেই ভাগ্য নিজেই গড়ে নিতে পারে। তাহলে মানুষকে মুক্ত করে দেওয়া হলো, মানুষ যে একটা সৃজনশীল জীব হিসেবে মানুষকে বর্ণনা করা হলো। এটাই হচ্ছে মানবতাবাদ, মানুষের জয়গান করা। তাহলে রেনেসাঁসের ভিতর থেকে মানবতাবাদ উঠছে, আবার মানবতাবাদের ভিতর দিয়েও কিন্তু নবজাগরণ উঠছে। এর মোদ্দা কথা এটাই দাঁড়ায় যে নতুন করে জেগে ওঠা, নতুন করে জ্ঞানের আলোকে যুক্তি, তর্ক, বিচার বিশ্লেষণের মাধ্যমে সবকিছুকে গ্রহণ বা বর্জন করতে শেখা। ধর্মীয় বেড়াজালকে ছিন্ন করে, কুসংস্কারকে ছিন্ন করে নতুন আলোয় সবকিছু যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করার নামই হচ্ছে কিন্তু নবজাগরণ, বা ইংরেজিতে আমরা বলি রেনেসাঁস। আর মানবতাবাদ, যেখানে মানুষের জয়গান করা হচ্ছে, যে মানুষ কোনো বদ্ধ শৃঙ্খলিত নয়, মানুষ ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত নয়, সৃজনশীল মানুষ অনেক কিছু করতে পারে, মানুষের ভিতর দিয়ে অনেক কিছু প্রতিভার বিকাশ হতে পারে। তাই মানুষ মুক্ত, স্বাধীন, এই যে কথা বা এই যে বক্তব্য, এটাই হলো মানবতাবাদ, মানুষের মতবাদ। মানবতাবাদ বা ইংরেজিতে আমরা বলি হিউম্যানিজম। তাহলে কি দাঁড়ালো, যে একটা নতুন করে চেতনা,
এই সময় কিন্তু এখানে গড়ে উঠছে। চিন্তার ক্ষেত্রে নবজাগরণ দেখা দিচ্ছে, এবং নবজাগরণের পূর্বসূরি ছিল এই হিউম্যানিজম বা মানবতাবাদ। শিক্ষা, সাহিত্য, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, নীতিশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র সব কিছুর উপরেই এই নবজাগরণের প্রভাব পড়ছে, মানবতাবাদের প্রভাব পড়ছে। দ্বাদশ শতকের যে শিল্প, সেই শিল্পর মানে শিল্প সাহিত্যিকদের দ্বাদশ শতকের আগে কিন্তু স্বাধীনতা ছিল না, কিন্তু এখন এই নতুন যুগে তারা স্বাধীনভাবে সবকিছু তারা গবেষণা করতে পারছে, ধ্রুপদী জ্ঞান চর্চা করতে পারছে, এবং তাদের পৃষ্ঠপোষকতা করছে ইতালির নগরের সমৃদ্ধ বণিকেরা। ফলে তারা একেবারে স্বাধীনভাবে তারা কিন্তু এই নতুন করে জ্ঞান চর্চায় তারা আত্মনিবেশ করছে, এবং তার ভিতর দিয়ে নতুন নতুন শিল্পকলার আবির্ভাব ঘটছে। এখানে যে কনস্টান্টিনোপলের পতনের পর সেই জায়গার যারা পণ্ডিতরা ছিলেন তারা পালিয়ে আসেন ইতালিতে, এবং তাদেরকে আশ্রয় দেয় এই ইতালির বণিকেরা, এবং তাদের মাধ্যমেই ইতালিতে নবজাগরণের সূত্রপাত হয়। এবং গ্রিকদের যে ধর্মনিরপেক্ষ যে বিদ্যা চর্চা, সেই বিদ্যা চর্চা ইতালির রোমানরা গ্রহণ করে। তারা সেই ধর্মনিরপেক্ষ বিদ্যা চর্চাকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। ফলে এই গ্রিক আর রোমান এই দুটির যে শিল্পকলা, সাহিত্য, যে ঐতিহ্য, সেটা মিশে যায় এবং নবজাগরণের ভিতর দিয়ে তার স্ফুরণ ঘটতে থাকে। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে নতুন করে ধ্রুপদী যুগের একটা নতুন করে শিল্পের বিকাশ ঘটছে এই নবজাগরণের ভিতর দিয়ে, অর্থাৎ নতুন একটা শিল্প রীতির আবির্ভাব ঘটছে। মানে স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, এগুলোকে আমরা একসাথে কি বলি? শিল্পকলা। তাহলে স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলার ভিতর দিয়ে এই নতুন শিল্প রীতির বিকাশ ঘটছে। ইতালির নগরীর যেসব এই বণিকেরা ছিলেন, এই বণিকগুলো বিশেষ করে ফ্লোরেন্স এবং ভেনিসের ছিল বাণিজ্যে এরা খুব পটু, এবং এই বাণিজ্যিক নগর ছিল এক কথা এই রাজ্য, মানে নগরগুলি। এবং এখানকার বণিকেরা প্রচুর অর্থ ইনকাম করে বা অর্থ উপার্জন করে। সেই অর্থের কিছুটা অংশ তারা শিল্পকলার পিছনে পৃষ্ঠপোষকতা করে নিজেদের সমাজে কিন্তু পজিশনের জন্য। এখানে আমরা লিওনার্দো দা ভিঞ্চির কথা বলতে পারি। এই নবজাগরণের ভিতর দিয়ে উঠে আসেন এক বিখ্যাত চিত্রশিল্পী, গণিতজ্ঞ, কবি, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, অনেক কিছু গুণ কিন্তু তার মধ্যে ছিল। এবং তিনি লাস্ট সাপার বলে একটা যীশু খ্রিস্টের ছবি এঁকেছিলেন, এবং এঁকেছিলেন মোনালিসা। এই দুটি ছবির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। এছাড়া অনেক নৈসর্গিক যে চিত্র, মানে প্রাকৃতিক সৌন্দর্যের যে চিত্র, সেই চিত্র তিনি কিন্তু এঁকেছিলেন। এগুলো গেল তার চিত্রশিল্পের কথা। এবার স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছু স্থাপনা, কোনো ইমারত, প্রাসাদ, গির্জা, বা কোনো দুর্গ, এইগুলো বানানোর ক্ষেত্রেও কিন্তু তিনি একজন বড় মাপের ইঞ্জিনিয়ার ছিলেন। রোমের যে সিস্টাইন যে গির্জা রয়েছে, সেই গির্জাও কিন্তু তিনি অলঙ্করণ করেছিলেন। রোমের সিস্টাইন বা সেন্ট পিটার্স গির্জা রোমের, সেই গির্জার তিনি অলঙ্করণ করেছিলেন। এছাড়া দেখা যাচ্ছে যে বিজ্ঞানের প্রতি তার গভীর আগ্রহ ছিল। চিত্রশিল্পের পাশাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞানী, কারণ তার একটা নোট বই পাওয়া গেছে। সেই নোট বই থেকে আমরা জানতে পারছি যে লেদ মেশিন, যেগুলো আধুনিক কালে আছে, লেদ মেশিন, বয়ন যন্ত্র, এখানে উড্ডয়ন যন্ত্র, মানে এরোপ্লেনের যে কাঠামো তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন। সুরক্ষিত দুর্গ কিভাবে নির্মাণ করা যায় তার পরিকাঠামো দিচ্ছেন। কামান কিভাবে তৈরি করা যায় সেটা বলে যাচ্ছেন। কামানকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যে শকট বা নৌকা বা গাড়ি, তারও একটা কিন্তু নকশা তিনি দিচ্ছেন। স্ক্রু কাটার যে যন্ত্র, সেই যন্ত্র বা মুদ্রার উপরে যে অঙ্কন করার যন্ত্র, এই ইত্যাদি যন্ত্রের নকশা তিনি কিন্তু দিয়ে যাচ্ছেন, যার উপরে ভিত্তি করে পরবর্তীকালে আধুনিক কালের বিজ্ঞানীরা সেই সব যন্ত্রগুলো কিন্তু আবিষ্কার করছেন। তাই এরপরে আমরা বলতে পারি মাইকেল অ্যাঞ্জেলোর কথা। তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, তিনিও একজন কবি ছিলেন, স্থপতি ছিলেন এবং ভাস্কর ছিলেন। 1513 খ্রিস্টাব্দে ইতালির টাস্কেনিতে তিনি জন্মগ্রহণ করেন, এবং তার প্রধান কাজ ছিল গির্জার অলঙ্করণ করা। গির্জার দেওয়ালের গায়ে নকশা করার জন্য তিনি কিন্তু বিখ্যাত ছিলেন, গির্জার দেওয়ালে। তাই গির্জা অলঙ্করণে তিনি ছিলেন বিখ্যাত। যেমন
লিওনার্দো দা ভিঞ্চি যেমন সেন্ট পিটার্স গির্জার অলঙ্করণ করেছেন, ঠিক সেরকম মাইকেল অ্যাঞ্জেলো করেছিলেন সিস্টাইন গির্জা। রোমের সিস্টাইন গির্জার অলঙ্করণ হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ কীর্তি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট জাজমেন্ট বলে তিনি একটা কিন্তু চিত্র এঁকেছিলেন, লাস্ট জাজমেন্ট। এছাড়া ভ্যাটিকান, রোমের যে ভ্যাটিকান প্রাসাদ, সেই প্রাসাদের নকশা তিনি করেছিলেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে রোমের সেন্ট পিটার্স গির্জা, যে সেন্ট পিটার্স গির্জার ভিতরে অলঙ্করণ করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চি, সেই সেন্ট পিটার্স গির্জার উপরে একটা বড় গম্বুজ নির্মাণ করেছিলেন কিন্তু এই মাইকেল অ্যাঞ্জেলো। এবং মাইকেল অ্যাঞ্জেলোর তিনি আরেকটা জিনিস তৈরি করেছিলেন যে ফ্লোরেন্স, ইতালির যে ফ্লোরেন্স নগরীতে ডেভিডের মস্তক বলে একটা মূর্তি তিনি সেখানে নির্মাণ করেন। তো এইভাবে গ্রিক আর রোমান এই দুটি শিল্পধারার একটা অপূর্ব সংমিশ্রণ বা সমন্বয় কিন্তু দেখা যায় এইসব শিল্পীদের ভিতর থেকে, মানে মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির ভিতর দিয়ে। আর একজন রয়েছে, তার নাম হচ্ছে রাফায়েল। তিনি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন, 1483-তে তিনি জন্মগ্রহণ করেন। তবে শিল্প নিয়ে তার চিন্তা ভাবনা একটু পৃথক ছিল, অর্থাৎ মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির থেকে তিনি একটু আলাদা দৃষ্টিভঙ্গি পোষণ করতেন প্রথম জীবনে, এবং আলাদা ঘরানার তিনি চিত্র এঁকেছিলেন। ম্যাডোনার চিত্র এঁকে তিনি কিন্তু পৃথিবী বিখ্যাত হয়ে আছেন। এবং এই চিত্রগুলো, তার আঁকা চিত্রগুলিতে পবিত্রতা এবং সৌন্দর্যের একটা অপূর্ব সমন্বয় বা অপূর্ব একটা মেলবন্ধন তিনি এখানে কিন্তু ঘটাচ্ছেন। 1520-তে তার মৃত্যু হচ্ছে। আর একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন বত্তিচেলি। এই বত্তিচেলি তার নিজস্ব যে শিল্পী বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি বিখ্যাত হয়ে উঠেছিলেন। এবং বার্থ অফ ভেনাস, মানে দেবী ভেনাসের জন্ম বলে একটি ছবি তিনি এঁকেছিলেন, এবং এই ছবিটি ছিল এক অপূর্ব সৃষ্টি। তো এগুলো ছিল চিত্রশিল্পী, যেখানে মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল বা এখানে বলা যায় বত্তিচেলি, এনাদের নাম করা যায়। তো এগুলো চিত্রশিল্পীতে একটা আমরা নতুন একটা শিল্প রীতি দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন চিত্রশিল্প শুধুমাত্র ইতালির মধ্যেই কিন্তু আবদ্ধ ছিল না, ইউরোপের বিভিন্ন দেশে এই চিত্রশিল্প ছড়িয়ে পড়ে। বিশেষ করে কয়েকটা দেশের নাম করা যায়, যেসব দেশে কিন্তু এই নতুন যে চিত্রশিল্প, সেই শিল্প নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায় বিভিন্ন শিল্পীদের মধ্যে থেকে। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ইংল্যান্ড, এইসব দেশের কথা আমরা বলতে পারি। এছাড়া যে আলস পর্বত আছে ফ্রান্সে, সেই আলস পর্বতের উত্তরে এবং উত্তর পশ্চিম দিকে একেবারে আলাদা ধরনের একটা শিল্পকলার চর্চা হয়। এর আগের যেসব শিল্পকলা মানে শিল্পীদের আমরা দেখছি, যে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, এনারা কিন্তু দেব দেবীর ছবি নিয়ে কিন্তু ব্যস্ত, এবং দেব দেবীর ছবি, বিশেষ করে যীশু খ্রিস্টের ছবির উপরে তারা ছবি এঁকেছিলেন। কিন্তু এই আলপস পর্বতের উত্তর এবং উত্তর পশ্চিম দিকের যেসব দেবীগুলো রয়েছে, সেই সব দেশের চিত্রশিল্পীরা তারা মানুষের জীবনের ঘটনাকে গুরুত্ব দিয়েছিলেন। মানুষের জীবনের বিভিন্ন দিক নিয়ে, মানুষের জীবনের সৃষ্টি কর্ম নিয়ে তারা কিন্তু ছবি এঁকেছিলেন। একটা স্বতন্ত্র একটা শিল্প রীতি তারা গড়ে তুলেছিলেন। এবং এক্ষেত্রে ফ্রান্স, ইংল্যান্ড এবং হল্যান্ড, এই তিনটি দেশ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই এ পর্যন্ত ছিল চিত্রশিল্প নিয়ে আলোচনা। এর পরের যে পয়েন্ট দেখো রয়েছে ভাস্কর্য স্থাপত্য, অর্থাৎ মূর্তি নির্মাণ করা আর বড় কোনো স্থাপনা করা, হয়তো গির্জা হতে পারে বা দুর্গ হতে পারে, এগুলোর উপরে যে স্থাপনা। দেখো প্রতিটি দেশেই স্থাপত্য রীতির ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসে। নবজাগরণের যুগের আগে যে স্থাপত্য রীতি, তাকে আমরা বলি গথিক রীতি। কিন্তু নবজাগরণের যুগের পরে গ্রিক আর রোমান যে স্থাপত্য, বিশেষ করে গ্রিক স্থাপত্য রীতি, তাকে অনুকরণ করে রোমানরা, এবং রোমানরা এই গ্রিক স্থাপত্য রীতির অনুকরণে একাধিক তারা স্থাপনা করে। ইংল্যান্ডের ক্ষেত্রে রানী প্রথম এলিজাবেথের সময় আমরা দেখতে পাচ্ছি যে একাধিক কিন্তু স্থাপত্য এই সময় গড়ে ওঠে। এবং এই সময় একটা জিনিস ইম্পর্টেন্ট হয়, যে গ্রানাইট পাথরের বদলে মার্বেল পাথর এবং বিভিন্ন রঙিন পাথরের ব্যবহার শুরু হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ, এছাড়া ওয়েস্টমিনিস্টার অ্যাবের প্রাসাদ, এগুলো কিন্তু সব এই মার্বেল পাথর এবং এই বিভিন্ন রঙিন পাথর দিয়ে কিন্তু এই সময় তৈরি করা হচ্ছে, এবং এগুলো সবই এই নবজাগরণের একটা প্রভাব। এছাড়া বিভিন্ন জায়গায় যে চার্চ নির্মাণ, মানে গির্জা নির্মাণ করার ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট রকম পরিবর্তন আসছে। সেন্ট পিটার্স যে গির্জা রয়েছে রোমে,
তাকে অনুকরণ করে বিভিন্ন দেশে গির্জা তৈরি হতে থাকে এবং গির্জার ভিতরে যীশু খ্রিস্টের জীবনের উপর ভিত্তি করে তার যে অলঙ্করণ, সেই অলঙ্করণ কিন্তু চলতে থাকে। এছাড়া ফ্লোরেন্স, ভেনিস বা রোম, পিসা, ইতালির যেসব শহরগুলোতে, উত্তর ইতালির যেসব শহরগুলিতে নবজাগরণ হয়েছিল, সেই সব শহরের যারা ধনী ব্যক্তির যে প্রাসাদোপম যে বাড়ি, সেখানে বাগান আছে, ফোয়ারা আছে, যে ফোয়ারা সমন্বিত বাগান সমৃদ্ধ যে প্রাসাদ, এই প্রাসাদের অনুকরণে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু প্রাসাদ নির্মাণ হতে থাকে। ধনী ব্যক্তিরা এগুলোকে অনুকরণ করতে থাকেন এবং সেই অনুকরণে তারা নিজেদের সেরকম বড় বড় প্রাসাদ কিন্তু নির্মাণ করতে থাকেন। এছাড়া আমাদের যে শিল্পকলায় ধর্ম প্রতিষ্ঠান, আগে কি ছিল? শিল্পকলা ছিল ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ। গির্জার ভিতরে শিল্পকলা তৈরি করা হচ্ছে বা গির্জার ভিতরে কোনো রং নকশা করা হচ্ছে, সবই ধর্মকে কেন্দ্র করে হচ্ছে। কিন্তু এখন ধর্ম প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এই শিল্পকলা সাধারণ মানুষের আঙিনায় এসে পৌঁছাচ্ছে। মানে প্রতিটি মানুষ, মানে সাধারণ মানুষের একেবারে বাড়িতে বা তার ঘরের দুয়ারে এসে, তার আঙিনায় এসে উপস্থিত হচ্ছে এই নবজাগরণের ভিতর দিয়ে শিল্পকলা। এই জন্য এখানে বলা হচ্ছে যে সব শেষে আমরা একটা কথা বলতে পারি যে নবজাগরণ কখনোই মানে অতীতকে বর্জন করে নয়, অতীতের জ্ঞানকে মানে পুঁজি করে তাকে পুনরায় মূল্যায়নের ভিতর দিয়ে নতুন ভাবে তাকে জাগিয়ে তোলা, নতুন ভাবে নতুন দৃষ্টি দিয়ে তাকে মূল্যায়ন করার নামই কিন্তু হচ্ছে নবজাগরণ। অর্থাৎ নবজাগরণ হচ্ছে পুরনোকে ভুলে যাওয়া নয়। এখানে শিল্পীদের মধ্যে যে উদারতা, যে বাস্তবমুখী যে দৃষ্টিভঙ্গি, এই বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির ভিতর দিয়ে এই নবজাগরণ কালজয়ী একটা বিষয় পরিণত হয়েছে। এবং বলা যায় সর্বজনীন তাদের যে আবেদন, সেই আবেদন মানে আবেদন সৃষ্টি করে মানুষের মধ্যে একটা ভাবাবেগ তৈরি করেছে। এবং এই নবজাগরণ তার যে সার্বজনীন গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতাটা ধরে রেখেছে। কারণ এই নবজাগরণ এসেছে যেসব শিল্পীদের হাত ধরে, সেই শিল্পীরা ছিলেন বাস্তববাদী, নীতিবোধ সম্পন্ন, উদার, এবং তাদের হাত ধরে যে শিল্পকলার জন্ম হয়েছে, সেই শিল্পকলার যে আবেদন, সেই আবেদন ছিল সর্বজনীন, প্রত্যেকের কাছেই ছিল আবেদনময়। এই কারণে এই নবজাগরণ একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিণত হয়েছে। তো এই ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা, যেখানে ইউরোপীয় বিভিন্ন শিল্পকলার উপরে নবজাগরণ এবং মানবতাবাদের প্রভাব কিভাবে পড়ছে সেখানে আলোচনা করতে হবে, যে কিভাবে নবজাগরণ এলো, তারপরে নতুন যে শিল্পরীতির আবির্ভাব ঘটছে, যেখানে মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, বত্তিচেলি বা রাফায়েলের মতো শিল্পীরা সেখানে চিত্রশিল্পে বিভিন্ন চিত্র তারা আঁকছেন। এরপরে ইউরোপের অন্যান্য দেশে সেটা ছড়িয়ে পড়ছে। এছাড়া স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নতুন নতুন ঘরানার আবির্ভাব ঘটছে। চার্চের নির্মাণের বা গির্জার নির্মাণে বা বলা যায় দুর্গ নির্মাণে, প্রাসাদ নির্মাণে একাধিক জায়গায় কিন্তু পরিবর্তন আসছে, এবং সবকিছু আসছে এই নবজাগরণ এবং মানবতাবাদের ফলে। অর্থাৎ ইউরোপের সব ক্ষেত্রে, মানে শিল্পকলার ক্ষেত্রে, যেমন স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা ছবি আঁকা, স্থাপত্য বড় কোনো স্থাপনা বা প্রাসাদ নির্মাণ, আর ভাস্কর্য মানে মূর্তি নির্মাণ, এই তিনটি বিষয়ের উপরেই কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে এই নবজাগরণের এবং মানবতাবাদের। তো এটা নিয়ে, এটা 20 নম্বরের অ্যান্সার, অর্থাৎ 1000 শব্দের যে উত্তর, সেই উত্তর নিয়ে আমি এবার অনস্ক্রিনে আলোচনা করব। মানবতাবাদী চেতনা কিভাবে রেনেসাঁস চিত্রাঙ্কনে প্রতিফলিত হয়েছিল, অথবা শিল্পের উপর মানবতাবাদের প্রভাব আলোচনা করো, অথবা মানবতাবাদী চেতনা কিভাবে রেনেসাঁস চিত্রাঙ্কনে প্রতিফলিত হয়েছিল, এটা কি সত্যি জীবনবোধের পরিচায়ক ছিল, অথবা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ রেনেসাঁস আর্ট, মানে নবজাগরণের যে শিল্পকলা তার চরিত্রটা কেমন ছিল। এটা 20 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তরটা তোমরা যেভাবে লিখবে দেখো, পঞ্চদশ খ্রিস্টাব্দের ইউরোপের নবজাগরণের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল চিন্তার ক্ষেত্রে নবজাগরণ। চিন্তার ক্ষেত্রে নবজাগরণের ফলে মানুষের সর্বক্ষেত্রে স্বীকৃতি লাভ করতে সমর্থ হয়। চিন্তার ক্ষেত্রে নবজাগরণের পূর্বসূরি ছিল হিউম্যানিজম, অর্থাৎ মানবতাবাদ। আর মধ্যযুগের ধর্মীয় অনুশাসন, শাস্ত্রগ্রন্থ, সাহিত্য, শিল্পের বন্ধন থেকে মুক্ত হয়ে গ্রিক ও রোমানদের অনুকরণে ধর্মনিরপেক্ষ নতুন চিন্তাধারা প্রকাশ করাই ছিল মানবতাবাদের মূল বৈশিষ্ট্য। ইউরোপের নবজাগরণকে জনপ্রিয় করে তোলার ব্যাপারে মানবতাবাদের দান অপরিসীম। পরের প্যারা দেখো, মধ্যযুগের ইউরোপের সাহিত্য, শিল্প, স্থাপত্য, ভাস্কর্যের উপর ধর্মীয় অনুশাসনের প্রভাব ছিল অত্যন্ত গভীর। শিল্পীদের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। পুরোহিতদের নির্দেশ
নির্দেশে ধর্মীয় অনুশাসন অক্ষরে অক্ষরে পালন করে শিল্পীদের স্থাপত্য ভাস্কর্য সৃষ্টি করা ছাড়াও চিত্র অঙ্কন করতে হতো। বিশেষত মধ্যযুগের সম্রাট ও পোপের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠায় শিল্পীদের স্বাধীন সত্তা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। দ্বাদশ শতাব্দীর নবজাগরণের যুগেই সর্বপ্রথম ইউরোপের বিভিন্ন অঞ্চলে শিল্পী ও সাহিত্যিকদের স্বাধীনতা সম্পর্কে নানারূপ আলোচনা শুরু হয় এবং তখন থেকে শিল্প কার্যে নিযুক্ত ব্যক্তিগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। শিল্পীদের এইরূপ মনোভাব গড়ে ওঠার ক্ষেত্র প্রস্তুত করার ব্যাপারে প্রাচীন গ্রিক ও রোমানদের সাহিত্য ও শিল্পের পুনর্মূল্যায়নের প্রচেষ্টা অনেকাংশে দায়ী ছিল। তবে পঞ্চদশ শতাব্দীর নবজাগরণের সময় কনস্টান্টিনোপল থেকে আগমনকারী গ্রিক ও রোমান পণ্ডিতগণ এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করেন। পরের প্যারা দেখো, গ্রিকদের ধর্মনিরপেক্ষ শিল্পই ছিল রোমানদের নিকট আদর্শ। এথেনীয় শিল্পের অনুকরণে রোমানগণ তাদের শিল্পকলা গড়ে তুলতে চেষ্টা করে এবং রোমানদের প্রচেষ্টায় গ্রিক শিল্প রীতি প্রায় সমগ্র ইউরোপে বিস্তৃত হওয়ার সুযোগ লাভ করেছিল। কনস্টান্টিনোপল থেকে আগত গ্রিক ও রোমান পণ্ডিতগণ ইতালির বিভিন্ন নগরীতে আশ্রয় লাভ করে এবং ধ্রুপদী সাহিত্যের সঙ্গে তারা ধ্রুপদী শিল্পকেও ইতালির জনসাধারণের কাছে জনপ্রিয় করে তুলতে প্রয়াসী হয়। শিল্পীর স্বাধীনতা সম্পর্কে তারা সচেতন ছিলেন এবং সকল প্রকার শিল্পের চরম বিকাশের জন্য শিল্পীর স্বাধীনতার খুবই প্রয়োজন একথা তারা প্রচার করতে শুরু করেন। তাদের প্রচার ও প্রচেষ্টার ফলে গ্রিক ও রোমান যুগের ধর্মনিরপেক্ষ ধ্রুপদী শিল্পের অনুকরণে বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্প সৃষ্টির প্রেরণা দেখা দেয়। পরের পয়েন্ট দেখো, নতুন শিল্পরীতি। পঞ্চদশ শতাব্দীর নবজাগরণের অন্যতম বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সাদৃশ্য রেখে ইতালিতে সর্বপ্রথম স্থাপত্য ভাস্কর্য ও শিল্পকলার দ্রুত বিকাশ ঘটতে শুরু করে। ইতালির বিভিন্ন নগরীর অর্থনৈতিক অবস্থাও এ ব্যাপারে শিল্পীদের প্রতিভার পূর্ণ বিকাশের পথ প্রশস্ত করে তোলে। দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ ইতালি উপদ্বীপে রাজনৈতিক একতার পরিবর্তে চরম বিশৃঙ্খলা চললেও অর্থনৈতিক দিক থেকে ইতালির অধিকাংশ শহরই অত্যন্ত সমৃদ্ধ ছিল। ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স, মিলান প্রভৃতি শহরগুলো ভূমধ্যসাগরের বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণ করত। অটোমান তুর্কিদের দ্বারা পূর্ব রোমান সাম্রাজ্য অধিকৃত এবং কনস্টান্টিনোপলের পতনের পর যেসব গ্রিক ও রোমান পণ্ডিত ইতালিতে প্রবেশ করেন তাদের প্রায় সকলেই এইসব নগরীতে কেবলমাত্র আশ্রয় পাননি, স্থানীয় শাসক ও বিত্তশালী নাগরিকদের পৃষ্ঠপোষকতা লাভ করতে সমর্থ হন। পরের প্যারা দেখো, নবজাগরণের যুগের শিল্পীদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন এক বিস্ময়কর প্রতিভা। তিনি একাধারে চিত্রশিল্পী, ভাস্কর্য স্থাপতি, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার এবং সঙ্গীতজ্ঞ। অনুসন্ধিৎস মন নিয়ে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখার উপর তিনি গভীর প্রভাব বিস্তার করেন। চিত্রশিল্পের ক্ষেত্রে অপূর্ব নৈপুণ্যের পরিচয় দেন লাস্ট সাপার এবং মোনালিসা, তার অঙ্কিত দুটি জগৎ বিখ্যাত চিত্র। এই দুটি চিত্র ছাড়াও তিনি অসংখ্য প্রতিকৃতি এবং নৈসর্গিক চিত্র অঙ্কন করেন। ইউরোপের বিভিন্ন গির্জায় এবং জাদুঘরে লিওনার্দো দা ভিঞ্চি অঙ্কিত চিত্র দেখতে পাওয়া যায়। পরের প্যারা দেখো, চিত্রকলা ছাড়াও স্থাপত্য ভাস্কর্য শিল্পে লিওনার্দো দা ভিঞ্চি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। রোমের সেন্ট পিটার গির্জা অলঙ্করণে এবং গির্জার গাত্রে চিত্র অঙ্কন করে তিনি অনন্য সাধারণ প্রতিভার পরিচয় দিতে সমর্থ হন। ধাতুর দ্বারা মূর্তি নির্মাণেও তিনি অপূর্ব দক্ষতার পরিচয় দেন। 1519 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। চিত্রশিল্পী হিসেবে বিশেষ খ্যাতির অধিকারী হলেও লিওনার্দো দা ভিঞ্চি বিজ্ঞানের ক্ষেত্রে যথেষ্ট প্রতিভার পরিচয় দেন। প্রকৃতপক্ষে বিজ্ঞান ও চিত্রশিল্পকে তিনি এক সূত্রে আবদ্ধ করার চেষ্টা করেন। তাছাড়া বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার সঙ্গে শিল্প বিজ্ঞানের অপূর্ব সমন্বয় সাধিত হওয়ার ফলে তার অঙ্কিত চিত্রগুলো বিশেষ মর্যাদা সম্পন্ন হয়ে ওঠে। পরের প্যারা দেখো, বিজ্ঞান সম্পর্কে তার যে গভীর আগ্রহ ছিল তার নোটবুকে তার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। সেখানে তিনি লেথ মেশিন, বয়ন যন্ত্র, উড্ডয়ন যন্ত্র, সুরক্ষিত দুর্গ, কামান ও কামানবাহী সকট, স্ক্রু কাটার যন্ত্র, মুদ্রা অঙ্কিত করার যন্ত্র এবং আরও অনেক যন্ত্রের নকশা অঙ্কন করেন। মুদ্রণ যন্ত্রেরও তিনি উন্নতি সাধন করেন। পরবর্তীকালের বৈজ্ঞানিকগণ এইসব নকশার অনেক যন্ত্রই আবিষ্কার করেন। তবে তারা এ ব্যাপারে লিওনার্দো দা ভিঞ্চির দ্বারা কতখানি প্রভাবিত হয়েছিলেন তা বলা কঠিন। স্থপতি, ভাস্কর ও শিল্পী ও কবি মাইকেল অ্যাঞ্জেলো 1513 খ্রিস্টাব্দে ইতালির টাস্কানিতে জন্মগ্রহণ করেন। নবজাগরণের যুগের তিনি অন্যতম প্রধান ব্যক্তি। গির্জা অলঙ্করণ শিল্পে বিশেষ দক্ষতার পরিচয় দিলেও শিল্পের অন্যান্য ক্ষেত্রে তিনি তার প্রতিভার সম্যক স্বাক্ষর রাখতে সমর্থ হন। সিস্টাইন গির্জায় অঙ্কিত লাস্ট জাজমেন্ট তার অঙ্কিত শ্রেষ্ঠ চিত্র। রোমান ভ্যাটিকানে প্রাসাদের ভিতরে অঙ্কিত গির্জায় তার অঙ্কিত বহু চিত্র দেখা যায়। রোমের সেন্ট পিটার গির্জার উপরের বৃহৎ গম্বুজটি তার নকশা অনুযায়ী তৈরি করা হয়।
ফ্লোরেন্স নগরীর ডেভিডের মস্তক ভাস্কর্যটি তার কৃতিত্বের পরিচয় দেয়। মধ্যযুগীয় ধর্মবিশ্বাস, নবজাগরণের ভাবধারা এবং গ্রিক ও রোমান স্থাপত্যের আদর্শের মধ্যে তিনি অপূর্ব সমন্বয় সাধন করেন। 1564 খ্রিস্টাব্দে মাইকেল অ্যাঞ্জেলোর মৃত্যু হয়। প্যারা করে দেখো, নবজাগরণের যুগের অপর এক প্রতিভাবান শিল্পী ছিলেন রাফায়েল। 1483 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি শিল্প সম্পর্কে লিওনার্দো দা ভিঞ্চি এবং মাইকেল অ্যাঞ্জেলো থেকে সম্পূর্ণ পৃথক মত পোষণ করতেন। পরে লিওনার্দো দা ভিঞ্চির শিল্পের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তার মত পরিবর্তন করেন। ম্যাডোনার বিভিন্ন চিত্র তার শিল্প জীবনের শ্রেষ্ঠ কীর্তি। এই চিত্রগুলিতে পবিত্রতার সঙ্গে সৌন্দর্যের অপূর্ব সমন্বয় দেখা যায়। 1520 খ্রিস্টাব্দে রাফায়েলের মৃত্যু হয়। পরের প্যারা দেখো, এই যুগের আর এক বিখ্যাত শিল্পী ছিলেন বত্তিচেলি। নবজাগরণের শিল্পের ক্ষেত্রে নিজস্ব বৈশিষ্ট্যের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বার্থ অফ ভেনাস তার অপূর্ব সৃষ্টি। পরে পয়েন্টস দেখো, অন্যান্য দেশের শিল্পকলা। তবে নবজাগরণের যুগের শিল্প জগতের এই অভূতপূর্ব সৃষ্টির উন্মাদনা কেবল ইতালির সীমানার মধ্যেই আবদ্ধ ছিল না। ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীগণও তাদের সৃষ্টি নিয়ে নানান রূপ পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, হল্যান্ড, ইংল্যান্ড প্রভৃতি দেশের শিল্পের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন দেখা যায়। ইতালির অধিকাংশ বিখ্যাত শিল্পী যেখানে চার্চ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে অলঙ্কৃত করার ব্যাপারে ব্যস্ত ছিলেন, সেখানে আল্পস পর্বতের উত্তর এবং উত্তর পশ্চিমের দেশগুলোর শিল্পীগণ মানুষের জীবনকেই তাদের সৃষ্টিকর্মের প্রধান লক্ষ্য বলে মনে করতে শুরু করেন। প্রথম দিকে ইতালির শিল্পকর্মের অনুকরণের প্রতি তাদের বিশেষ আগ্রহ থাকলেও পরবর্তীকালে প্রত্যেক দেশেই একটি স্বতন্ত্র শিল্পরীতি গড়ে ওঠে। নতুন গড়ে ওঠা এই শিল্পের ক্ষেত্রে ফ্রান্স, ইংল্যান্ড ও হল্যান্ড বিশেষ কৃতিত্বের পরিচয় দেয়। প্যারা করে দেখো, চিত্রশিল্প ছাড়াও ভাস্কর্য স্থাপত্যের ক্ষেত্রেও নবজাগরণ ইউরোপের প্রতিটি দেশেই বিরাট পরিবর্তন করতে সমর্থ হয়। নবজাগরণের পূর্ব পর্যন্ত গথিক স্থাপত্য রীতি ইউরোপের বিভিন্ন দেশে সামান্য পরিবর্তিত রূপে প্রচলিত ছিল, কিন্তু গ্রিক ও রোমান শিল্পের প্রতি নবজাগরণের ভাবধারা পুনরায় মানুষের আগ্রহ বৃদ্ধি করতে সমর্থ হয় এবং এর ফলে গ্রিক, রোমান বা স্থাপত্য ভাস্কর্য রীতি ইউরোপের সর্বত্র অনুসৃত হতে শুরু করে। রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে নির্মিত ইংল্যান্ডের বিভিন্ন স্থাপত্য কীর্তিতে এর প্রভাব লক্ষ্য করা যায়। মধ্যযুগের দুর্গের পরিবর্তে হালকা ধরনের স্থাপত্য রীতি জনপ্রিয় হয়ে ওঠে এবং গ্রানাইট পাথরের পরিবর্তে মার্বেল ও নানা জাতীয় রঙিন পাথরের ব্যবহার দ্রুত বৃদ্ধি পেতে থাকে। ইংল্যান্ডের অক্সফোর্ডের বিভিন্ন কলেজের অট্টালিকাগুলো ছাড়াও ওয়েস্টমিনিস্টার অ্যাবের বহু সংখ্যক স্থাপত্য কীর্তিতে নতুন এই শিল্পের নিদর্শন দেখতে পাওয়া যায়। ইতালির ফ্লোরেন্স, ভেনিস, পিসা, মিলান প্রভৃতি নগরীর ধনাঢ্য ব্যক্তিদের বাসগৃহের অনুকরণে পুষ্পোদ্যান সজ্জিত এবং নানা চিত্র সম্বলিত বহু প্রাসাদ ফ্রান্স, ইংল্যান্ড, হল্যান্ড, জার্মানি প্রভৃতি দেশের নগরীগুলিতে নির্মিত হতে শুরু করে। প্যারা করে দেখো, চার্চ নির্মাণের ক্ষেত্রে নতুন স্থাপত্য রীতির বিশেষভাবে লক্ষ্য করা যায়। পূর্বে সাধারণত সেন্ট পিটার গির্জার অনুকরণে বিভিন্ন স্থানের চার্চগুলো নির্মিত হতো। পুরোহিত সম্প্রদায়ের নির্দেশেই সেখানে ছিল প্রধান এবং স্থপতি ও ভাস্করের কোনো প্রকার স্বাধীনতা ছিল না। কিন্তু নবজাগরণ এক্ষেত্রে বিরাট পরিবর্তন আনয়ন করে। ধর্মীয় অনুশাসন অপেক্ষা স্থাপত্য শিল্পের নান্দনিক দিকের উপর এই সময় অধিকতর গুরুত্ব দেওয়া শুরু হয়। এই শিল্পীর স্বাধীনতাও স্বীকৃতি লাভ করে। তবে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর স্থাপত্য শিল্পের ক্ষেত্রে পুরাতন ভাবধারা এবং নতুন আদর্শের মধ্যে সমন্বয় সাধনের প্রচেষ্টা বিশেষভাবে লক্ষ্য করা যায়। যিশুর জীবন কাহিনী বিভিন্ন পর্যায়ের চিত্র অঙ্কন করাই চিত্রশিল্পের প্রধান বিষয়বস্তুরূপে পরিগণিত হতো। পরবর্তীকালে এই রীতিরও পরিবর্তন অনিবার্যভাবে দেখা দেয়। এরপরে দেখো, শেষ পয়েন্ট, উপসংহার। নবজাগরণের যুগের শিল্পকলার কয়েকটি বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষ্য করা যায়। মধ্যযুগে কেবলমাত্র যীশুখ্রিস্টের জীবনকে কেন্দ্র করে শিল্প, চিত্রকলা, ভাস্কর্য প্রভৃতি চর্চা করার রীতি প্রচলিত ছিল, কিন্তু নবজাগরণের যুগে সাধারণ মানুষের জীবনকে শিল্পে ও ভাস্কর্যে নানাভাবে প্রকাশ করার ব্যবস্থা শুরু হয়। যুগ সন্ধিক্ষণের শিল্পীগণ নতুন চিন্তাধারাকে দ্বিধা এবং সতর্কতার সঙ্গে গ্রহণ করলেও পরবর্তীকালে শিল্পীগণ অত্যন্ত সাহসিকতার সঙ্গেই নতুন এই রীতিকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করে। তাদের এই চেষ্টায় ইউরোপের শিল্পকলা ধর্ম প্রতিষ্ঠানের প্রাঙ্গণ ত্যাগ করে জনসাধারণের আঙিনায় এসে উপস্থিত হয় এবং অল্প দিনের মধ্যেই ইউরোপের শিল্পকলা চরম উন্নতি সাধন করতে সমর্থ হয়। প্যারা করে দেখো, দ্বিতীয়ত, নবজাগরণের শিল্পের আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
এতদিন পর্যন্ত ধর্মীয় অনুশাসন মেনে নিয়ে শিল্পীদের সৃজন কার্যে আত্মনিয়োগ করতে হতো। শিল্পের বিষয়বস্তু নির্বাচনের মতো শিল্পের উপকরণ ব্যবহারের ক্ষেত্রেও নানা রকম বাধা নিষেধ ছিল, কিন্তু ধর্মীয় সকল প্রকার বাধা নিষেধ দূর হয়ে যাওয়ার ফলে শিল্পীগণ নানা প্রকার উপকরণ, রং প্রভৃতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ লাভ করে। শিল্পরীতির এই পরিবর্তনের ফলে শিল্পের ক্ষেত্রে নতুন নতুন বৈচিত্র্য দেখা দিতে থাকে। পূর্বে অধিকাংশ শিল্পকলাই ছিল পূর্বসূরিদের বিখ্যাত সৃষ্টির অনুলিপি বা প্রতিলিপি মাত্র। ভিন্ন স্বাদ ও ভিন্ন রুচির সৃষ্টিকর্মে আত্মনিয়োগ করার কোনো সুযোগই ছিল না। কিন্তু নবজাগরণ শিল্পক্ষেত্রের এই একঘেয়েমি থেকে শিল্পীদের মুক্তি দিয়ে তাদের প্রতিভার পরিপূর্ণ বিকাশের পথ প্রশস্ত করে তোলে। শেষ প্যারা দেখো, সর্বশেষে বলা যায় যে নবজাগরণ কখনোই অতীতের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করার প্রচেষ্টা নয়, বরং অতীতের জ্ঞান ভাণ্ডার পুনরুদ্ধার করে নিজেদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী তার পুনর্মূল্যায়ন করে তাকে যুগোপযোগী করে তোলা। নবজাগরণের যুগের শিল্পকলা এই ব্যাপারে উল্লেখযোগ্য কৃতিত্বের পরিচয় দেয়। গ্রিক ও রোমান ধ্রুপদী রীতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করে। এই সময়ের শিল্পীগণ অত্যন্ত কৃতিত্বের পরিচয় দিতে সমর্থ হন। এইসব শিল্পীদের উদার দৃষ্টিভঙ্গি, বাস্তব মুখিতা এবং গভীর মননশীলতা নবজাগরণের শিল্পকলাকে সর্বজনীন আবেদন সম্পন্ন সৃষ্টিতে পরিণত করতে সমর্থ হয়। তো এই ছিল শিল্পকলার উপরে ইতালির নবজাগরণ ও রেনেসাঁসের প্রভাব, তার উত্তরটি। এটি তোমরা 20 নম্বরের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এছাড়া তোমাদের অনেকের যদি এই প্রশ্নটি কলেজে প্রজেক্ট দিয়ে থাকে তবে এটা তোমরা লিখতে পারো। প্রজেক্টের জন্য একেবারে যথাযথ 1000 শব্দের ভিতরে লেখা আছে। তোমাদের সাজেশনের অন্যান্য প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি খুব দ্রুত আবার তোমাদের সামনে ভিডিও ক্লাস নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে নিজেদের মতামত কমেন্ট সেকশনে উল্লেখ করে ভিডিওটিকে লাইক